আপনি কি জানেন ভারতবর্ষের প্রায় 25 থেকে 30% অ্যাডাল্ট পপুলেশন তাদের ব্লাড প্রেশার বেশি, অর্থাৎ তারা হাইপার টেনশন রোগে আক্রান্ত। হ্যাঁ, সংখ্যাটা কিছুটা তারতম্য আছে গ্রাম এবং শহরে। গ্রামের মানুষদের ব্লাড প্রেশার শহরের মানুষদের থেকে সামান্য একটু কম অ্যাভারেজে, কিন্তু ওভার লাস্ট 1 ডিকেড অর 2 ডিকেড দেখা যাচ্ছে যে গ্রামেও কিন্তু ব্লাড প্রেশার যে বেশি হওয়ার প্রবণতা, তার যে বৃদ্ধির হার, সেটা কিন্তু শহরকেও ছাড়িয়ে গিয়েছে। এবং খুব নিয়ার ফিউচারে গ্রাম এবং শহর দু ধরনের মানুষদেরই কিন্তু ব্লাড প্রেশার খুব বেশি থাকবে ভারতবর্ষে। এটা কিন্তু খুব একটা চিন্তার বিষয়, ভীষণ ভীষণ ভাববার বিষয়। মানে এত বড় একটা দেশ, 1.4 বিলিয়ন যার পপুলেশন, সেই পপুলেশনের যদি 30% অ্যাডাল্ট মানুষ তাদের ব্লাড প্রেশার একটা নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে টোটাল পপুলেশন কতজন বেশি, কতজনের ব্লাড প্রেশার বেশি সেটা আপনি চিন্তা করতে পারছেন। প্রায় কোটি কোটি মানুষ আমাদের দেশে কিন্তু উচ্চ রক্তচাপের শিকার। এবং খুব দুঃখের বিষয় এটা যে ব্লাড প্রেশার তো বেশি ঠিক আছে, কিন্তু এই যে এত হিউজ পপুলেশন তাদের ব্লাড প্রেশার বেশি, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই আমরা জানি না যে আমাদের ব্লাড প্রেশার বেশি। আমরা এটাকে ইগনোর করি, আমরা রুটিনলি ব্লাড প্রেশার মাপাই না কাউকে দিয়ে। এবং যেহেতু ব্লাড প্রেশার বেশি থাকলে খুব নন স্পেসিফিক কিছু সিমটম হতে পারে, কারো একটু হেডেক হতে পারে পিছনের দিকে, মাথার পিছনের দিকে, কারো কারো একটু মাথা ধরতে পারে। আদারওয়াইজ অনেক সময় কিন্তু ব্লাড প্রেশারটা পুরোপুরি এসিমটমেটিক থাকে, অর্থাৎ তার কোনো লক্ষণ বাইরে থেকে বোঝা যায় না। যদি আপনি ব্লাড প্রেশার মাপেন তাহলেই আপনার ব্লাড প্রেশারটা ধরা পড়বে, আদারওয়াইজ ধরা পড়বে না। তাই জন্য আমাদের এই যে ইগনোরেন্স এবং কিছুটা আমাদের ওয়াকিবহাল যে আমরা নই, তার ফলস্বরূপ একটা হিউজ পপুলেশন যাদের ব্লাড প্রেশার বেশি থাকা সত্ত্বেও আমরা ডিটেক্টই করতে পারি না। এবং সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষের এই যে এত কোটি কোটি মানুষ ব্লাড প্রেশারে আক্রান্ত, তার মধ্যে 12 থেকে 14%, অর্থাৎ 12 to 14% মানুষের কিন্তু ব্লাড প্রেশারটা, যেটা টার্গেট আমাদের, যার নিচে থাকা উচিত চিকিৎসায় হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, সেই টার্গেট অ্যাচিভ করছে কিন্তু অনলি 12 to 14%, অর্থাৎ 30%, অলমোস্ট 30% অফ ইন্ডিয়ান অ্যাডাল্ট পপুলেশন যাদের ব্লাড প্রেশার বেশি, তা এই হিউজ পপুলেশনের মধ্যে শুধুমাত্র 12 to 14%, অর্থাৎ 12 থেকে 14% মানুষের ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোলে। অর্থাৎ বেশিরভাগ মানুষই যারা ব্লাড প্রেশারের রোগে আক্রান্ত, তাদের কিন্তু ব্লাড প্রেশার মোটেও কন্ট্রোলে নেই। তার ফলস্বরূপ ব্লাড প্রেশার বেশি হওয়ার যত রকম অ্যাডভার্স এফেক্ট, যত আমাদের এন্ড অর্গান ড্যামেজ, সেটা হার্টের ক্ষেত্রেই হোক, কিডনির ক্ষেত্রেই হোক, স্ট্রোক বা ব্রেনের ক্ষেত্রেই হোক, তার ম্যানিফেস্টেশন কিন্তু আমরা আমাদের দেশে খুব কমনলি দেখি। তো নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে। আজ আলোচনা করব ব্লাড প্রেশার নিয়ে। ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোল রাখবেন। তবে হ্যাঁ, আজ কিন্তু কোনো ওষুধপত্রের কথা আমি বলবো না। আমাদের এই মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথিক মেডিসিনেও কিন্তু একটা খুব কমন ধারণা যে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুর কাছে ব্লাড প্রেশার নিয়ে গেলেই প্রথমেই তিনি যেটা করবেন, তিনি একটি ব্লাড প্রেশারের ওষুধ লিখে দেবেন খসখস করে। এবং অনেকে ভাবেন ব্লাড প্রেশার আমার হয়েছে, আমার তো সবে বয়স 35, সবে তো বয়স 40 বছর, এখনই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া শুরু করে দেবো। এবং আমরা সবাই জানি ব্লাড প্রেশারের ওষুধ একবার খেলে তো আর ছাড়া যায় না, তারা সারা জীবন তাহলে আমাকে ব্লাড প্রেশারের ওষুধটা বোধহয় খেয়ে যেতে হবে। তার ভয়ে অনেকে ডাক্তারবাবুদের কাছেই আসেন না। যারা ডাক্তারবাবুদের কাছে আসেন তারা হয়তো 1-2 মাস ওষুধ খান, কিন্তু তারপর ভুলে যান যে তাদের ব্লাড প্রেশার আছে, কারণ ওষুধ খেলে তো ব্লাড প্রেশার কন্ট্রোল হবেই। যেই তারা ওষুধ বন্ধ করেন, তারপর আর কিন্তু মেপে দেখার প্রয়োজন মনে করেন না যে ব্লাড প্রেশারটা আবার বেড়ে যাচ্ছে কিনা। তো এই জন্য এটা কিন্তু কিছু ভুল ধারণার ওপরও একটা এই জিনিসটা তৈরি হয়েছে। সব সময় যে ডাক্তারবাবুরা আপনাকে ওষুধই দেবেন সেরকম নয়। বিশেষ করে যাদের ব্লাড প্রেশারটা বর্ডার লাইনে আছে, এখনও ওষুধ দেওয়ার মতন জায়গায় পৌঁছায়নি, অথবা দেখা যাক তার খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মা বাড়ির অনেকেই হয়তো এরকম ব্লাড প্রেশারে আক্রান্ত, তাদের এরকম কম বয়সে ব্লাড প্রেশার ধরা পড়েছিল। সুতরাং তাদের যদি ব্লাড প্রেশার নর্মালও থাকে, তাহলেও কিন্তু তাদের লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলি। অথবা ধরা যাক সত্যি কারো একজনের ব্লাড প্রেশার খুব বেশি, তাকে আমরা একটা ওষুধ দিলাম, কিন্তু সেও যদি
এই নন ফার্মাকোলজিক্যাল মেথডগুলো বা লাইফস্টাইল মডিফিকেশনগুলো মেনে চলে, তাহলে কিন্তু তার প্রয়োজনীয়তা যে টোটাল ওষুধ, তার একটি ওষুধ লাগবে না, দুটি ওষুধ লাগবে না, তিনটি ওষুধ লাগবে, বা সেই কত ডোজে দিতে হবে, কম ডোজেই কাজ হবে না বেশি ডোজে কাজ হবে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু ব্লাড প্রেশার কমানোর অন্যান্য পদ্ধতি আপনি ভুলে যাবেন, সেটা কিন্তু কোনো ডাক্তারবাবুই আপনাকে বলে না। এবং যেটা আজকে বলেছি যে আজ আমি আলোচনা করব কোনো ওষুধপত্র নয়, 7টি এমন পদ্ধতির কথা আমরা বলবো যার সাহায্যে, যেগুলো কিনা প্রমাণিত ক্লিনিক্যাল রিসার্চ অর্থাৎ বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে এই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে। হ্যাঁ, কতটা কন্ট্রোল হবে সেটা এক একটা পদ্ধতির ক্ষেত্রে এক এক রকম, কিন্তু ওভারঅল আজকে যে পদ্ধতিগুলো কথা বলবো, 7টি পদ্ধতির কথা বলবো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ক্লিনিক্যালি প্রুভড অর্থাৎ প্রমাণিত পদ্ধতি, যার সাহায্যে আমরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে পারি কোনো রকম ওষুধপত্র ছাড়াই। এগুলোকে আমরা আমাদের ভাষায় বলে থাকি যে নন ফার্মাকোলজিক্যাল মেথড টু কন্ট্রোল ইয়োর ব্লাড প্রেশার অর হাইপারটেনশন। তাহলে এই 7টি পদ্ধতির মধ্যে আমি সিরিয়ালি বলবো, সবথেকে বেশি ব্লাড প্রেশার কমাতে যে পদ্ধতি সক্ষম সেটি প্রথমে বলবো এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। তাহলে প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আপনার ওজন কমানো। দেখা গেছে যে ভারতবর্ষে একটা সময় আমরা মহামারীর মধ্যে দিয়ে গেছি, আমাদের গড় ওজন খুব কম ছিল, কিন্তু ডিউ টু প্রসপারিটি অর ডিউ টু সাম আদার রিজন ওভার লাস্ট ফিউ ডিকেডস, বেশ কিছু দশক ধরে এই ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গড় ওজন অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং শুধু আমাদের যে অ্যাডাল্ট পপুলেশনের ওজন বাড়ছে সেরকম না, এরকম পরীক্ষা হয়েছে, সার্ভে হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের স্কুল এজের যে বাচ্চারা, তাদের মধ্যেও কিন্তু ওভারওয়েট হয়ে যাওয়া বা ওবেসিটির একটা প্রবণতা খুব প্রবলভাবে দেখা দিচ্ছে। বিভিন্ন রকম ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে আপনার যদি ওভারওয়েট থাকে, অর্থাৎ আপনার বিএমআই যদি 25-এর বেশি থাকে এবং তারপরে যদি আপনার তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যায়, আপনি যদি বডি ওয়েট কন্ট্রোল করতে পারেন, তাহলে এটা মোস্ট প্রোফাউন্ড মেথড, যেটাতে আপনার এই ব্লাড প্রেশার কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোলে আসবে। এবং পরীক্ষা নিরীক্ষা এটা দেখা গেছে যদি আপনি 10 কেজি আপনার ওয়েট কমাতে পারেন, অর্থাৎ বিএমআইটা আপনাকে আলটিমেটলি 25-এর নিচে আনতে হবে, তাহলে দেখা গেছে ওভারঅল প্রায় 5 থেকে 20 অর্থাৎ 5 to 20 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার সেটা কিন্তু আপনার কমবে। যে পদ্ধতিগুলো আমি আজকে বলবো প্রত্যেকটা ট্রায়ালই কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার বা ওপরের যে ব্লাড প্রেশার, আমরা জানি সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে ওপরের ব্লাড প্রেশারটা, নিচের ব্লাড প্রেশারটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তারও গুরুত্ব রয়েছে, কিন্তু যে পদ্ধতিগুলো আজকে আমি বলবো তাতে প্রত্যেকটিতেই কিন্তু এই সিস্টোলিক ব্লাড প্রেশার বা ওপরের প্রেশারটা কতটা কমছে সেটা নিয়েই কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তাহলে দেখা গেছে প্রায় 5 থেকে 20 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার রিডাকশান হবে যদি আপনি 10 কেজি ওজন আপনার কমাতে পারেন। এটা কি একদিনে হবে? অবশ্যই না, আপনাকে উইথ টাইম করতে হবে। খুব তাড়াতাড়ি বডি ওয়েট কমাতে আমরা বলিও না, কিন্তু যদি আপনি করতে পারেন এবং আপনার ফাইনাল বিএমআই 25-এর নিচে আসে। বিএমআই কি? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা একটা আপনার ওজনের অনেক সঠিক সায়েন্টিফিক নির্ধারণ করার পদ্ধতি। কিভাবে করতে হয়? তাহলে বডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এটা একটা খুব সিম্পল ফর্মুলা বিএমআইয়ের। এবং আপনার বিএমআই যদি 25-এর বেশি হয় তাহলে আপনি ওভারওয়েট, আপনার বিএমআই যদি 30-এর ওপরে হয়ে যায় তাহলে আপনি ওবেসিটি বা স্থূলতার শিকার। ভারতবর্ষে যদিও বলা হয় কিছু কিছু ট্রায়ালে যে আমাদের সম্ভবত বিএমআইটা 23-এর নিচে রাখা উচিত, কিন্তু যেটা কনসেনসাস আছে অন্তত 25-এর নিচে আপনাকে কিন্তু বিএমআই রাখতেই হবে। এবং বডি ওয়েট 10 কেজি কমালে আপনার খুব প্রোফাউন্ড কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে। তাহলে এটি ছিল পদ্ধতি নাম্বার 1 এবং এটা সব থেকে বেশি ব্লাড প্রেশার কমাতে আমাদের সাহায্য করে। 2 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর পদ্ধতি হচ্ছে একটি খাওয়ার প্ল্যান। এটাকে আমরা বলে থাকি ড্যাশ টাইপ অফ ফুড হ্যাবিট। ড্যাশ মানে কি? DASH, অর্থাৎ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এটা নিয়ে খুব অনেক রকম ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। ড্যাশ ডায়েট নিয়ে এতটাই বলা যায়, আমি
সম্ভবত আরেকটি সেপারেট ভিডিও করব শুধুমাত্র ড্যাশ ডায়েটকে ফোকাসে রেখে। আজকে একটু সংক্ষেপে বলে রাখি, বেসিক আইডিয়াটা হচ্ছে ড্যাশ ডায়েটে আপনাকে প্রচুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সারাদিনে খেতে হবে এবং আপনাকে যে টোটাল ফ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ স্যাচুরেটেড ফ্যাট এটার পরিমাণটা খুব ড্রাস্টিক্যালি কমিয়ে দিতে হবে। এবং এটাতে এটাও বলা আছে যে ডেয়ারি প্রোডাক্ট যেগুলো কিনা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট সেটা কিন্তু আপনাকে অ্যালাউ করা যেতে পারে। অর্থাৎ অনেক আমার রুগীরা আসে, পেশেন্টরা আসে, তারা জিজ্ঞেস করে ডাক্তারবাবু দুধ খেতে পারবো, ডাক্তারবাবু দই খেতে পারবো। এই দুধ বা বাড়িতে তৈরি দই, টক দই কিন্তু একটা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টের মধ্যে পড়ে। সুতরাং আপনার যদি হজমের কোনো প্রবলেম না থাকে, অনেকে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তারা দুধ সহ্য করতে পারেন না, সেই সমস্যা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি দুধ বা বাড়িতে তৈরি টক দই অবশ্যই খেতে পারেন। এবং এই ড্যাশ ডায়েট প্যাটার্ন যেটা আছে তাতে কিন্তু এটা অ্যালাউ করা হয়। আর কি বলেছে ড্যাশ ডায়েটে, যে আপনার টোটাল সোডিয়াম ইনটেক অর্থাৎ নুন খাওয়া সেটা একটা সীমার মধ্যে রাখতে হবে এবং পটাশিয়াম জাতীয় খাবার যেসব খাবারে আছে সেটা খাবারটা বাড়াতে হবে। তাহলে সোডিয়াম পটাশিয়াম নিয়ে আমি পরবর্তী পদ্ধতি যে 7টা বলবো তার মধ্যে এই দুটো যেহেতু ইনক্লুডেড, এটা নিয়ে আমি ডিটেলসে বলছি না। তাহলে এটা ছিল 2 নম্বর পদ্ধতি, ড্যাশ টাইপ অফ ডায়েট। এবং দেখা গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় 8 থেকে 14 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার রিডাকশান কিন্তু পসিবল যদি আপনি প্রপারলি একটা ড্যাশ ডায়েট টাইপ আপনি ফলো করেন আপনার ডে টু ডে লাইফে। তা এটা ছিল 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার সারাদিনের সোডিয়াম আপনাকে রেস্ট্রিকশন করতে হবে, সোডিয়াম ইনটেক আপনাকে রেস্ট্রিকশন করতে হবে। সোডিয়াম কিসে থাকে? গ্রসলি হচ্ছে আমরা বলি NaCl বা আমাদের সহজ বাংলায় হচ্ছে নুন। তাহলে সারাদিনে আপনি কতটা নুন খাবেন সেটার সঙ্গে কিন্তু আপনার ব্লাড প্রেশারের একটা খুব স্ট্রং রিলেশন আছে এবং এটা নিয়ে অনেক রকম কনফিউশনও আছে। সবাইকে বলা হয় যে না আপনার ব্লাড প্রেশার বেশি মানে আপনি নুন খাওয়া বন্ধ করে দিন, সেটা কিন্তু আমরা কখনোই বলবো না। কারণ নুন যদি আমি খাওয়া পুরোপুরি বন্ধ করে দিই, নুনের মধ্যে সোডিয়ামটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিনারেল যেটা শরীরে আমাদের খুব নির্দিষ্ট কিছু কাজকর্ম করে, যেটা কিন্তু যদি একটা নির্ধারিত সীমার নিচে নেমে যায় আমরা বলি হাইপোন্যাট্রিমিয়া, সেটা কিন্তু খুব ডেলিটেরিয়াস, সেটাতে আপনার প্রবলেম হতে পারে। আরও প্রবলেম হচ্ছে অনেকের বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আমরা ব্লাড প্রেশারের চিকিৎসা করি, তার মধ্যে একটা ডায়ুরেটিক জাতীয় ওষুধ হয় সেটা এমনিতেই সোডিয়াম কমিয়ে দেয়। তার উপরে যদি আপনি পুরোপুরি নুন খাওয়াটা বন্ধ করে দেন তাহলে কিন্তু সেটা সমস্যা। সুতরাং নুন খাওয়াটা আপনাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। এক্স্যাক্ট সোডিয়াম আমরা ক্যালকুলেট করতে পারি না, কিন্তু বলা হয় 3.8 থেকে 6 গ্রাম, অর্থাৎ 3.8 থেকে 6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ আপনি সারাদিনে খেতে পারেন। এবং এটার সঙ্গে আরেকটা জিনিসও বলে রাখি, আপনি ভাবছেন যে আপনার ব্লাড প্রেশার ভবিষ্যতে যখন বেশি হবে তখন আপনি নুন খাওয়া কমাবেন, এখন তো আমি খেয়ে নিই, এখন তো আমার ব্লাড প্রেশার নর্মাল। কিন্তু ক্লিনিক্যাল রিসার্চে বলছে যে আপনি সারা জীবনে কতটা নুন খেয়েছেন, কতটা সোডিয়াম কনজিউম করেছেন, সেটার কিন্তু একটা ভবিষ্যতে আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়ার একটা রিলেশন আছে। অর্থাৎ এরকম নয় যে আপনি ছোটোবেলাতে প্রচুর লবণ খেলেন, যখন আপনার ব্লাড প্রেশার বাড়লো তখন আপনি লবণ খাওয়া কমিয়ে দিলেন, সেরকম করলে মোটেও হবে না। আপনাকে কিন্তু যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে এই লবণ খাওয়ার একটা পরিমাণ এটা কিন্তু আপনাকে মেনে চলতে। আমি আমার পেশেন্টদেরকে বলি যে এরকম করবেন না যে আপনার খাবার দাবারে যে রান্না হচ্ছে সেখানে লবণ দেওয়া বন্ধ করে দিন, কখনোই আমি সেটা বলি না। কারণ শরীরে একটা লবণের প্রয়োজনীয়তাও রয়েছে, স্বাভাবিক স্বাদের জন্য যতটা লবণ প্রয়োজন হোক ততটা আপনি দেবেন, কিন্তু আপনি পাতে এক্সট্রা যে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস সেটা পুরোপুরি বর্জন করুন। এবং 2 নম্বর হচ্ছে কিছু কিছু খাবারে আমাদের অজান্তেই আমরা প্রচুর সোডিয়াম ক্লোরাইড থাকে, নুন থাকে, যেগুলো আমরা খেয়ে ফেলি, সেই ধরনের খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেগুলো কি? যে কোনো রকম আচার অথবা প্রসেসড ফুড, সেগুলো প্রিজারভেটিভ হিসাবে অ্যাকচুয়ালি নুন ইউজ করা হয়, সোডিয়াম ক্লোরাইড। এখন বিভিন্ন শপিং মলের দৌলতে আমরা পৃথিবীর সমস্ত দেশের খাবার কিন্তু ক্যান্ড ফুড হিসেবে পাই, তো সেটাতে সবথেকে ইম্পর্টেন্ট প্রিজারভেটিভ কিন্তু সোডিয়াম ক্লোরাইড। তাহলে ওখানে কতটা সোডিয়াম আছে দেখে নিন। চানাচুর একটা খুব কমন খাবার, প্রচুর নুন থাকে, আমরা খেয়ে ফেলি। অথবা আমরা খুব কমন এক্সাম্পল দিচ্ছি, ফুচকা খেতে অনেকে ভালোবাসে। যে কোনো টক খাবারে টকের ভাবটাকে প্রশমিত করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ নুন দেওয়া হয়। তাহলে এই ধরনের খাবার আপনি অ্যাভয়েড করুন।
স্বাভাবিক স্বাদ হতে যতটা লবণ প্রয়োজন সেটা আপনি খান, তাতে আমার কোনো আপত্তি নেই, সঙ্গে এক্সট্রা লবণ পাতে আপনি খাবেন না। নুন নিয়ে এতটুকু মনে রাখলেই হবে। এবং বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে পরিমাণটা আমি বললাম, এই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যদি আপনি রেস্ট্রিক্ট করতে পারেন আপনার পার ডে, তাহলে প্রায় 2 থেকে 8 মিলিমিটার অর্থাৎ 2 to 8 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু আপনার কমে যাবে। সুতরাং এটাও একটা খুব এফেক্টিভ মেথড যেটা দিয়ে আপনি আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে পারেন। 4 নম্বর পদ্ধতি যেটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে এবং খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে আমরা বুঝি যে অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজ প্রত্যেক দিন 30 মিনিট করে আমরা করতে বলি, সপ্তাহের বেশিরভাগ দিন, অন্তত 5 দিন, 2 দিন না হয় বাদ গেল। এবং ব্রিস্ক ওয়াকিং, আস্তে আস্তে প্রকৃতি দেখতে দেখতে গল্প করতে করতে হাঁটলে হবে না, আইদার আপনি সুইমিং করুন, সাইক্লিং করুন, জগিং করুন, দৌড়ান, আর যদি হাঁটেন তাও ঠিক আছে, কিন্তু একটু ব্রিস্ক ওয়াকিং করতে হবে যাতে একটু আপনার ঘাম হয় এবং আপনি এতটা একটু হাঁপিয়ে গেলেন যে আপনাকে একটা সেন্টেন্স ফেলতে গেলে একবার অন্তত দম ফেলতে হয়। সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্পিড ঠিক আছে। এবং এইভাবে এই পদ্ধতিতে আপনি যদি অ্যারোবিক এক্সারসাইজ করেন, বিভিন্ন ক্লিনিক্যাল রিসার্চে দেখা গেছে প্রায় 4 to 9 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ 4 থেকে 9 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু আপনার কমবে এবং ভীষণ এফেক্টিভ, এবং এটা আপনার মনকে তরতাজা রাখতেও ভীষণভাবে সাহায্য করে। তাহলে এটা ছিল 4 নম্বর পদ্ধতি। 5 নম্বর পদ্ধতি হচ্ছে মডারেশন অফ অ্যালকোহল কনজাম্পশন অ্যান্ড টু স্টপ স্মোকিং। ধূমপান বন্ধ তো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, করতেই হবে। আপনি নিজেই যারা ধূমপাই পরীক্ষা করে দেখতে পারেন। আপনি বসে আপনার ব্লাড প্রেশার মাপুন, বাইরে গিয়ে একটি সিগারেট খেয়ে আসুন, এসে আবার ব্লাড প্রেশার মাপুন, দেখবেন আপনার ব্লাড প্রেশারে কতটা তারতম্য হয়। প্রায় 10 থেকে 15 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু আপনার বেড়ে যাবে, আপনার একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। সুতরাং যতবার আপনি সিগারেট খাচ্ছেন ততবার আপনার ব্লাড প্রেশারটা অতটা বাড়ছে। আর যারা অ্যালকোহল কনজাম্পশন করেন, পার্টিকুলারলি রেগুলার অ্যালকোহল কনজাম্পশন করেন, তাদের নিয়ে স্টাডি হয়েছে, ক্লিনিক্যাল রিসার্চ হয়ে গেছে। দেখা গেছে যে যদি আপনার এই অ্যালকোহল কনজাম্পশনটার মডারেশন করা যায়, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি 2টো ড্রিঙ্কস পার ডে নেবেন। একটা ড্রিঙ্কসে আমরা বলি প্রায় ইকুইভ্যালেন্ট টু 14 গ্রাম অফ অ্যালকোহল থাকে। কিভাবে মাপবেন? যদি হার্ড ড্রিঙ্কস হয় তাহলে সেটা 45 ml, তাহলে ম্যাক্সিমাম আপনি 90 ml নিতে পারেন। মেয়েদের ক্ষেত্রে এটা বলা হয় যে আপনি একটা ড্রিঙ্কসের বেশি নেবেন না, অথবা যেসব ছেলে যাদের ওজন একটু কমের দিকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একটা ড্রিঙ্কসেই আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে। এবং সেটা যদি করতে পারেন, অর্থাৎ এই যে মডারেশন অফ অ্যালকোহল কনজাম্পশন, বেশি থেকে কমিয়ে ফেলা, তাহলেও আপনার ব্লাড প্রেশার রিডাকশান হবে। এবং এই ব্লাড প্রেশার রিডাকশানটাও কিন্তু রোবাস্ট, প্রায় 2 থেকে 4 মিলিমিটার আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু কমে যাবে। এবং ধূমপান বন্ধ করলেও কিন্তু এই রকম ইকুইভ্যালেন্ট আপনার ব্লাড প্রেশার রিডাকশান হয়, এবং এটাও একটা প্রমাণিত সত্য। তাহলে এটা ছিল 5 নম্বর পদ্ধতি। এছাড়া 6 নম্বর পদ্ধতি, আবার ফিরে আসবো পটাশিয়াম নিয়ে। আমরা জানি পটাশিয়াম এমন একটা মিনারেল যেটা কিনা আমাদের শরীরে রক্তচাপ কমায়। তাহলে কোন কোন খাবারে পটাশিয়াম থাকে? খুব কমন সোর্স হচ্ছে এনি টাইপ অফ ফ্রুটস, যে কোনো রকম ফল। তাহলে ফল, এছাড়া ফলের রস অর্থাৎ ফ্রুট জুস, অথবা আমরা বলি গ্রিন কোকোনাট ওয়াটার বা ডাবের জল, এই সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। একটা নিয়ম আছে, বলা হয় প্রায় আপনাকে একটু এলিভেট করে পার ডে 4.7 গ্রাম পটাশিয়াম খেতে হবে। সেটা সবসময় মেজার করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু তাও আমি বলবো যদি আপনার কিডনির প্রবলেম না থাকে, কিডনির প্রবলেম থাকলে কিন্তু পটাশিয়ামটা আমরা একটু রেস্ট্রিক্ট করতে পারি, কারণ কিডনি দিয়ে পটাশিয়াম যে এক্সক্রিশন প্রসেসটা গন্ডগোল হয়ে যায়, শরীরে পটাশিয়াম অ্যাকুমুলেশন হয়ে হাইপার ক্যালিমিয়া হয়ে গন্ডগোল হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সুতরাং যদি আপনার কিডনির প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনার কিডনির ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। যদি কিডনি আপনার সুস্থ থাকে তাহলে কিন্তু এই পটাশিয়ামটা বাড়াতে আপনার কোনো আপত্তি নেই, কোনো ক্ষতি নেই। এবং এই ধরনের পটাশিয়াম কন্টেনিং ফুড যদি আপনি খান তাহলে আপনার ব্লাড প্রেশার খুব ভালোভাবে কমবে। কতটা কমবে এটাতে রিসার্চে এক একটা স্টাডিতে এতটাই ভ্যারিয়েবল, ওই জন্য কতটা আমরা এক্স্যাক্ট ফিগার বলবো না, আমরা বলবো ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে, কিন্তু কমবে যে সেটা প্রমাণিত। তাহলে এটা ছিল 6 নম্বর পদ্ধতি। 7 নম্বর পদ্ধতিটা হচ্ছে অল্টারনেটিভ মেথডস।
আমরা যদিও অ্যালোপ্যাথিক বা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করি, আমাদের পড়াশোনাটাও সেটা নিয়ে, কিন্তু এই মডার্ন মেডিসিনও কিন্তু বিভিন্ন রকম অল্টারনেটিভ মেডিসিন যা কিনা এফেক্টিভ তাকে কিন্তু জায়গা করে দিয়েছে এবং আমাদের টেক্সট বুকেও কিন্তু এগুলো নিয়ে রীতিমতো চর্চা হয় এবং এগুলো নিয়ে ক্লিনিক্যাল রিসার্চ পর্যন্ত হয়েছে। তো 4টি এরকম অল্টারনেটিভ অ্যাপ্রোচ রয়েছে যেটা কিনা আমাদের দেশে অনেক আগে থেকেই আমরা জানি, কিন্তু হয়তো এখন প্র্যাকটিস করে উঠতে পারি না। সেগুলো কিন্তু মডার্ন মেডিসিনেও রিসার্চ করে দেখা গেছে ইজ এ ভেরি এফেক্টিভ ওয়ে টু কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার। এর মধ্যে সব থেকে প্রথমেই আসে হচ্ছে যে মেডিটেশন বা ধ্যান করা। মেডিটেশন বা ধ্যান করা এটা আমাদের মুনি ঋষিরা বহুদিন আগে থেকেই আমাদের শিখিয়েছে এবং এখন আমরা আর একটু মডার্ন নাম দিয়েছি, মাইন্ডফুলনেস বলি অনেক সময়। তো এই মেডিটেশন করলে কিন্তু দেখা গেছে খুব এফেক্টিভ ওয়েতে কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। কেন? কারণ আপনার মনের সঙ্গে কিন্তু আপনার হার্ট এবং আপনার রক্তচাপের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আপনার মেন্টাল যদি স্ট্যামিনা আপনি বাড়াতে পারেন, অর্থাৎ আপনার মনের মধ্যে যে মানসিক উৎপীড়ন, ওঠানামা, এটা যদি আপনি কমাতে পারেন, তার ফল কিন্তু আপনার ব্লাড প্রেশারে রিফ্লেক্টেড হবে এবং প্রপারলি করতে পারে। এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড এফেক্টিভ মেথড টু কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার। এরই সঙ্গে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যোগা। যোগা নিয়েও কিন্তু মডার্ন মেডিসিনে এখন প্রচুর কাজ হচ্ছে এবং যোগা করলেও বিভিন্ন রিসার্চে পরিষ্কারভাবে দেখিয়েছে যে ব্লাড প্রেশার আপনার কন্ট্রোল করা যায়। তার বাইরে রয়েছে ব্রিদিং এক্সারসাইজ, যেটাকে আমরা বলি প্রাণায়াম। আমাদের তো প্রাণায়াম বহুদিন থেকে আমরা করি, এখন এটা আরও রিএমফাসাইজ করছি। এই ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম করলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার খুব এফেক্টিভ ওয়েতে কন্ট্রোল করা যায়। এবং 4 নম্বর পদ্ধতি এর মধ্যে অল্টারনেটিভ মেথডের মধ্যে আসে হচ্ছে আকুপাংচার। আকুপাংচার যদিও আমাদের দেশে খুব একটা প্রচলিত না, চায়না বা একটু ইস্টের দিকে গেলে আমরা দেখি এর প্রচলন অনেক বেশি। এই আকুপাংচারেও কিন্তু ব্লাড প্রেশার খুব এফেক্টিভ ওয়েতে কমানো যায়। কতটা কমে? প্রায় এই যে অল্টারনেটিভ মেথডগুলো বললাম, এতে প্রায় 2 থেকে 10 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার কমানো যায়। অর্থাৎ 2 to 10 মিলিমিটার অফ সিস্টোলিক ব্লাড প্রেশার রিডাকশন ইজ পসিবল উইথ দিস অল্টারনেটিভ মেথড। তাহলে এই ছিল 7টি পদ্ধতি। এর মধ্যে কোনোটি ওষুধ নিয়ে আমি বললাম না, প্রত্যেকটি কিন্তু মডার্ন মেডিসিনে প্রমাণিত হয়েছে যে এই পদ্ধতিতে আপনার ব্লাড প্রেশার কমবে। কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? যাদের ব্লাড প্রেশার বর্ডার লাইনে, অর্থাৎ এখনও ওষুধ খাওয়ার মতন জায়গায় নেই, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। ইভেন যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তারাও কিন্তু এই 7টি পদ্ধতি অ্যাপ্লাই করবেন অবশ্যই। কারণ তাহলে কি হবে? আপনার ওষুধের ডোজ কমবে এবং আপনার হয়তো ভবিষ্যতে 3টে ওষুধ খাচ্ছিলেন তার জায়গায় 2টো খেতে হবে, অথবা কমিয়েও ফেলা যেতে পারে। সুতরাং সব ধরনের মানুষ তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে। বিশেষ করে আমি বলবো যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, বাবা মা ব্লাড প্রেশারের রোগে আক্রান্ত, ভাই বোনের মধ্যে কারো ব্লাড প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, তাদের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ। তাহলে 7টি নন ফার্মাকোলজিক্যাল এফেক্ট বললাম, মেথড বললাম, কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন যে ব্লাড প্রেশার খুব ইম্পর্ট্যান্ট একটা ক্রনিক ইলনেস, যেটা একটা লাইফস্টাইলের সঙ্গে খুব জোর একটা যোগাযোগ রয়েছে। এই যে পদ্ধতি, এগুলো আপনি অবশ্যই করবেন, কিন্তু দেখতে হবে যে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে কিনা। যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্মাকোলজিক্যাল থেরাপি বা ওষুধপত্রের গুরুত্বটা অনেকটাই, এবং আপনার যে ডাক্তারবাবু তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এরকম নয় আমি এই 7টি পদ্ধতি অ্যাপ্লাই করছি তার মানে জীবনে আমাকে কোনোদিন ওষুধ খেতে হবে না, বা আপনার ওষুধের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, সেটা আমি কখনোই বলছি না। কিন্তু এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি হাইপারটেনসিভ হন, আপনার ওষুধের পরিমাণ কমবে। আর বর্ডার লাইন ক্ষেত্রে যেটা বললাম, হয়তো ওষুধ আপনাকে নিতে হবে না, অথবা নিতে হলেও 5 থেকে 10 বছর ডিলে করে দেওয়া যাবে। আশা করা যায় ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।